আজ থেকে শুরু হলো পবিত্র মাহে রমজান। শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। এরপর রাতে এশার নামাজের পর ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে তারাবির নামাজ জামাতে আদায় করেন। মূলত তারাবি আদায়ের মাধ্যমে রোজার প্রস্তুতি পর্ব শুরু হয়। আর ভোররাতে সাহরি খেয়ে ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম পালন বা রোজা রাখার নিয়ত করেছেন। মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নির্দিষ্ট সময় পর্যন্ত পানাহারে বিরত থেকে এই একটি মাস আত্মশুদ্ধির সাধনায় নিবেদিত থাকবেন। রোজা রাখার পাশাপাশি সাধ্যমতো দান খয়রাত, পবিত্র কোরআন তিলাওয়াত এবং বেশি বেশি নফল ইবাদতের মধ্য দিয়ে এই রমজান মাস অতিবাহিত করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। আজ ২রা মার্চ থেকে রমজান মাস শুরু হওয়ায় আগামী ২৭ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে। সোশ্যাল মিডিয়া ফেসবুকে লেখালেখির জন্য ২৫ ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে দেয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে আজ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা তাদের নিজ নিজ দপ্তরের সামনে কালো ব্যাজ পরে ব্যানার সহ অবস্থান করবেন। এদিন জরুরি সেবা ছাড়া অন্য সব সেবা বন্ধ থাকবে। দ্রুত সমস্যার সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষি তথ্য সার্ভিসের সম্মেলন কক্ষে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় এ তথ্য জানান। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি অর্থ দিবস কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিল ২৫ ক্যাডার, কিন্তু ওই দিন জাতীয় শহীদ সেনা দিবসের কর্মসূচি থাকায় অর্থ দিবস কর্মবিরতি স্থগিত করা হয়। তাদের দাবির মধ্যে রয়েছে জেলা কমিশনারকে জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব প্রদানের প্রস্তাব বাতিল, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের পরিবর্তে ভূমি সার্ভিস, জনপ্রশাসন মন্ত্রণালয়কে মানব সম্পদ ব্যবস্থাপনা মন্ত্রণালয় হিসেবে নামকরণের প্রস্তাব। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট ফাহাদ মোহাম্মদ। ফাহাদ, কর্মবিরতি কি শুরু হয়েছে কিনা জানাবে না? শাওন, আপনি জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুচ্ছ লেখালেখির কারণে ২৫ ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে দেওয়া বহিষ্কার আদেশ প্রত্যাহার এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে আজ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন ২৫ ক্যাডারের সদস্যরা। হ্যাঁ, আপনি যেটা বলছেন যে কর্মবিরতি পালন শুরু হয়েছে কিনা, সেটি আসলে শুরু হয়েছে, কারণ যেহেতু রমজান মাস সকাল ৯:৩০ থেকে অফিস শুরু হয়েছে, সেই হিসেবে কিন্তু কর্মবিরতি পালন করছেন ২৫ ক্যাডারের যেসব কর্মকর্তারা রয়েছেন তারা আজ সকাল থেকে তাদের নিজ নিজ কার্যালয়ে কর্মবিরতি পালন শুরু করেছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে বেলা ১০:৩০ থেকে বেলা ১১:৩০ পর্যন্ত এই সব কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের সামনে কালো ব্যাজ পরে ব্যানার সহ তারা প্রতিবাদ কর্মসূচি পালন করবেন নিজ নিজ দপ্তরের সামনে। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন ও সেবামূলক রাষ্ট্র গঠনে করণীয় বিষয়ে গতকাল আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ খামারবাড়িতে সংবাদ সম্মেলন করেছিল। সেখানে তারা জানায় যে ২৫ ক্যাডারের ১৩ জন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে ফেসবুকে লেখালেখির কারণে। একই ধরনের কাজ প্রশাসন ক্যাডারের সদস্যরা করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তো বৈষম্যপূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাকে কাজে লাগিয়ে প্রশাসন ক্যাডার ২৫ ক্যাডারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে, এমন একটা অভিযোগ তারা এনেছে গতকাল। এবং সেই বৈষম্য যাতে এই ২৫ ক্যাডারের মধ্যে এবং প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে যাতে কোনো বৈষম্য না থাকে, সেই সব বৈষম্য বিরোধী কোনো কার্যকলাপ যাতে না থাকে, তাদের সেই প্রতিবাদেই তারা কিন্তু এই কর্মবিরতি পালন করছেন। আজকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন এবং এর মধ্যে যদি তাদের দাবি দেওয়া মেনে না নেওয়া হয়, তাহলে তারা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ডাক দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। শাওন, জানছিলাম ২৫ ক্যাডারের কর্মবিরতির খবর। গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সহ অপরাধ কর্মকাণ্ডে জড়িত অর্ধশতাধিক জনকে আটক করেছে যৌথ বাহিনী।
উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্রসহ বিভিন্ন মাদকদ্রব্য। যৌথ বাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। গতকাল সন্ধ্যা থেকে বস্তি এলাকা ঘিরে ফেলে তারা। প্রায় ৩ ঘণ্টা ব্যাপী চলে অভিযান। এ সময় প্রতিটি ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার করে দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য। আটক করা হয় মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী সহ অপরাধ কর্মকাণ্ডে জড়িত অর্ধশতাধিক জনকে। তবে যৌথ বাহিনীর অভিযান টের পেয়ে আগেই পালিয়ে যায় অনেকে। অভিযানে অংশ নেয়া গাজীপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গাজীপুরে ৩৩টি বস্তির মধ্যে ১৭টি টঙ্গী এলাকায়, যার বেশিরভাগই অপরাধমূলক কর্মকাণ্ড চলার অভিযোগ রয়েছে। নাটোরে হত্যাসহ ১৩টি মামলার পলাতক আসামি যুবলীগ নেতা শরীফুল ইসলাম কালিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে জেলার সদর উপজেলার বড় হরিশপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বড় হরিশপুর এলাকায় আত্মগোপনে ছিল শরীফুল। স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ধরা হয়েছে। শরীফুল আওয়ামী সরকারের সময় নাটোর সদর আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের সন্ত্রাসী বাহিনীর অন্যতম নেতা ছিলেন। কেন্দ্রীয় বাস টার্মিনালের নিয়ন্ত্রণ এবং পরিবহন সেক্টর চাঁদাবাজি সহ জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ওপর হামলা এবং নির্যাতনের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে শিক্ষা ভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট ফাহাদ মাহমুদ। ফাহাদ, কর্মবিরতি তো শুরু হয়েছে, তো কি বলছেন তারা? শাওন, আপনি জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখির কারণে 25 ক্যাডারের 12 জন কর্মকর্তাকে দেওয়া বহিষ্কারাদেশ এবং প্রত্যাহার এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে 25 ক্যাডারের সদস্যরা। সকাল 11টা থেকে তারা নিজ নিজ দপ্তরে কালো ব্যাজ ধারণ করেছেন এবং আজকে সারাদিন তারা পূর্ণ বিরতি পালন করবেন, অফিস করবেন না। অফিসে এসেছেন কিন্তু অফিস করবেন না। এই মুহূর্তে আমার সাথে আছেন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আহ্বায়ক ডক্টর মফিজুর রহমান। আমি তার কাছে জানতে চাই যে আপনারা যে এই কর্মবিরতি পালন করছেন সেটা কতটা যৌক্তিক এবং সেটির দাবি যদি না মানা হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? ধন্যবাদ আপনাকে। প্রথম হচ্ছে যৌক্তিক বিষয়টির যে প্রসঙ্গ আসছে সেটা হলো, আমরা যখন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের পক্ষ থেকে সেবামূলক, জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি, সেটা নিয়ে যখন আমরা কথা বলছি, সেই কথা বলার প্রেক্ষিতে আমাদের 12 জন ব্যক্তিকে সাময়িক বরখাস্ত করেছে। কিন্তু হুবহু এর থেকে আরও অনেক নোংরা ভাষায় তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন। তাদের এরকমের 22 জনের নমুনা আমরা দিয়ে এসেছি উপদেষ্টাদের কাছে, কিন্তু তাদের কিন্তু সাময়িক বরখাস্ত প্রত্যাহার হয়নি। প্রশাসন ক্যাডারের ব্যক্তিরা, কিন্তু তাদেরকে কোনো সাময়িক বরখাস্ত করেনি, আমাদেরকে সাময়িক বরখাস্ত করেছে। সুতরাং এটা যে একটি এটাও একটি বৈষম্য। এই বৈষম্যের বিরুদ্ধেই এই সাময়িক বরখাস্তের বিষয়ে আমরা সোচ্চার হয়েছি। দাবি মানা না হলে কি করবেন? আমরা দাবি মানা না হলে আমরা আশা করি এটা মেনে নিবে। যদি মানা না হয় আমরা পরবর্তীতে আমাদের পরিষদ আবার বসবো, আগামী সপ্তাহের মধ্যে বসে আমরা আবার পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করব, সেটা আমরা আলোচনা করে এটা দিব কর্মসূচি। শাওন, আপনি জানছিলেন যে 25 ক্যাডারের সদস্যরা আজকে সারাদিন পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবে। তাদের যে দাবি দেওয়া আছে এবং সেই দাবি দেওয়া যদি মেনে না হয় সেটি পরবর্তীতে তারা নতুন কর্মসূচি ডাক দিবে। শাওন। ফাহাদ মোহাম্মদ, ধন্যবাদ আপনাকে। জানছিলাম 25 ক্যাডারের কর্মবিরতির খবর। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আপিলের শুনানির জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। দুদকের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে 2024 সালের 27 নভেম্বর চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাস দেন হাইকোর্ট। সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। 2018 সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন ঢাকার বিশেষ আদালত। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া।
রমজান শুরুর আগেই বাজারে বেড়েছে বেগুন, শসা ও লেবু সহ বেশ কয়েকটি পণ্যের দাম। এছাড়া সরবরাহ ঘাটতির কারণে ভোজ্য তেলের সংকট এখনো কাটেনি। সরকারের প্রতি বাজার সিন্ডিকেট ভেঙে কঠোর তদারকির দাবি করেছেন ভোক্তারা। প্রথম রমজানে বাজার পরিস্থিতির খবর জানতে এখন যাচ্ছি রাজধানীর পলাশী বাজারে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আরাফাত, প্রথম রমজানে নিত্যপণ্যের দাম বাড়া বা কমার কি চিত্র আপনি বাজারে দেখছেন? রমজান শুরুর দিনে ভোক্তাদের জন্য স্বস্তির খবর। ইফতারের যে সকল পণ্য সামগ্রী রয়েছে অর্থাৎ ছোলা, খেজুর, চিনি, এগুলোর দাম কিন্তু নতুন করে বাড়েনি, এগুলো স্থিতিশীল রয়েছে। এর পাশাপাশি আলু এবং পেঁয়াজ সেটির দামও আগের মতোই রয়েছে। তবে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্য অস্বস্তির খবর হচ্ছে গিয়ে সয়াবিন তেল, যেটি আমরা দেখতে পেয়েছি রোজা শুরুরও বিগত কয়েক মাস ধরেই কিন্তু একটি সংকট রয়েছে বাজারে সরবরাহ ঘাটতির কারণে। এবং ক্রেতা বিক্রেতারা উভয় যেটি বলছেন যে যেহেতু একটি সিন্ডিকেটের মাধ্যমে এই তেল সরবরাহ করা হচ্ছে না, সেজন্য তারা সরকারের প্রতি আবেদন জানিয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে সরকার থেকে কিন্তু রমজান উপলক্ষে কিন্তু ইতোমধ্যেই যে চাহিদা থাকে 3 লাখ টন, তার অতিরিক্ত কিন্তু 89,000 টন তেল আমদানি করা হয়েছে। তবে বাজার আমরা এর প্রতিফলন দেখতে পাচ্ছি না, যার ফলে কিন্তু বাজারে 5 লিটারের যে বোতলজাত সয়াবিন তেল সেটি পাওয়া যাচ্ছে না। খুবই অল্প পরিমাণে 2 লিটার বোতলজাত সয়াবিন তেল সরবরাহ করছেন কয়েকটি হাতে গোনা সরবরাহকারী প্রতিষ্ঠান। এর পাশাপাশি যদি জানিয়ে রাখি তাহলে মুরগির মাংসের কথা, আমরা ব্রয়লার মুরগির দাম যেটি দেখতে পেয়েছি গত 2 দিন আগেও 210 টাকা কেজি সে দামেই রয়েছে। নতুন করে দাম না বাড়লেও দাম কমেনি, তবে দাম বেড়েছে দেশি মুরগির, যেটি আমরা দেখতে পেয়েছি 550 টাকা ছিল, সেটি গত 2-3 দিনে 100 টাকা বৃদ্ধি পেয়ে 650 থেকে 680 টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে যদি আপনাকে বলে রাখি, প্রতি বছর ইফতার এলেই কিন্তু হাতে গোনা কয়েকটি পণ্যের দাম বেড়ে যায়, এবারও তার ব্যতিক্রম নয়। আমরা দেখতে পেয়েছি গত 2 দিনে হঠাৎ করেই বেগুনের দাম এক লাফে কিন্তু 60-70 টাকা থেকে সেটি এখন 100 থেকে 120 টাকা মানভেদে বেগুন বিক্রি হচ্ছে। এর পাশাপাশি শসার দামও হচ্ছে, আমরা যেটি বিক্রেতারা বলছেন 80 থেকে 100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং লেবুর হালি যেটি, সেটিও কিন্তু 100 টাকা হালিতে লেবু বিক্রি হচ্ছে। বিক্রেতারা যেমনটি অজুহাত দেখাচ্ছেন, হঠাৎ করেই রমজান উপলক্ষে চাহিদা বেড়ে গিয়েছে, সে পরিমাণ আমদানি হচ্ছে না, যার ফলে বাড়তি দামে তাদের কিনতে হচ্ছে এবং বাড়তি দামে তাদের ভোক্তাদের কাছে এটি বিক্রি করতে হচ্ছে। এর পাশাপাশি যেহেতু এখন শুষ্ক মৌসুম, বিক্রেতারা বলছেন যে মাছের আমদানি এবং সরবরাহ কমে যাওয়ার ফলে মাছও বাড়তি দাম তাদের বিক্রি করতে হচ্ছে। তবে ভোক্তারা বলছেন অন্যান্য বছর তুলনায় বেশ কিছু ক্ষেত্রে এখন পর্যন্ত বাজার স্থিতিশীল রয়েছে। তবে যে সকল পণ্যের দাম বাড়ানো হয়েছে সেগুলো যেন বাজার যে মনিটরিং ব্যবস্থা সেই তদারকি আরও জোরদার করা হয় এবং বাজার সিন্ডিকেট ভেঙে ভোক্তাদের জন্য একটি স্বস্তির রমজান সরকার উপহার দিবে, এমনটাই প্রত্যাশা ভোক্তাদের। এই পর্যন্ত এই ছিল আমার কাছে রমজানের প্রথম দিনের বাজার পরিস্থিতির সর্বশেষ আপডেট। শাওন, জানছিলাম রাজধানীর বাজার পরিস্থিতির খবর। শপথ নিয়েছেন নতুন নিয়োগ পাওয়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির 7 সদস্য। বেলা 11:15টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার জেনারেল ডক্টর আজিজ আহমেদ ভূঁইয়া। এর আগে গত 18 ফেব্রুয়ারি সংবিধানের 138(1) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেন। নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন ও অধ্যাপক আরফিনা ওসমান। বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ডাক্তার এটিএম ফরিদ উদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আনোয়ারুল ইসলাম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মনির হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহনাজ সরকার, পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির আহমেদ চৌধুরী। অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্যের থেকে ব্যর্থতার পাল্লা ভারী মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য এই সরকার কিছুই করেনি। তাদের পক্ষে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করাও সম্ভব নয়। নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সঠিক রাজনৈতিক চর্চা না করলে তাদের ভবিষ্যৎ ভালো হবে না। আর পতিত আওয়ামী লীগে ফিরে আসার সম্ভাবনা নেই উল্লেখ করে বর্ষিয়ান এই রাজনীতিবিদ জানান, এই মুহূর্তে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের কাছে অপাংতেয়। এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না। নজরানা চৌধুরীর রিপোর্টে থাকছে বিস্তারিত।
সমর্থন ও অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার প্রায় 7 মাসে সরকারের ব্যর্থতার পাল্লাই ভারী মন্তব্য নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার। কতখানি সফল মনে করি সরকারকে পার্সেন্টেজ ওয়াইজ, আমি বলেছিলাম 40% হবে ম্যাক্সিমাম, 60% ফেইলিয়ার। এনটিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি কথা বলেন নিজের রাজনৈতিক জীবন, বর্তমান সরকারের সাফল্য ব্যর্থতা, নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, সামনের জাতীয় নির্বাচন, নিজ নির্বাচনী এলাকা এবং পতিত আওয়ামী লীগ সরকারের ভবিষ্যৎ নিয়েও। অন্তর্বর্তীকালীন সরকারের মূল্যায়ন করতে গিয়ে মান্না বলেন, যারা প্রাত্যহিক কাজই ঠিকমতো করতে পারছে না তারা বড় কাজ কিভাবে করবে। জিনিসের দাম বাড়ছে, ওনার কোনো কনসার্ন নাই, মানুষের চাকরি নেই, উনি কিছু করছেন না। ল অ্যান্ড অর্ডার এত খারাপ হয়ে গেছে, যদি দেখতাম যে ডক্টর ইউনূস ডিসকোর্সে আছেন কন্টিনিউয়াসলি, যেই ব্যাপারেই বিতর্ক বা কিছু হচ্ছে উনি এর সাথে কথা বলছেন, করতে করতে একটা জায়গায় আসছেন, উনি তো সাইলেন্ট। আমার প্রাত্যহিক জীবনেই মানে স্বচ্ছ হলো না, আরামপ্রদ হলো না, আপনি কিছুই করলেন না, বড় জিনিস আপনি কোত্থেকে করবেন। সরকারের ব্যর্থতা সুষ্ঠু নির্বাচনের পথে প্রধান অন্তরায় বলেও মন্তব্য করেন তিনি। ডিসেম্বরে ইলেকশন করবার কোনো তৎপরতা দেখি না। আপনি যে ফ্রি ফেয়ার ইলেকশনের কথা বলছেন তার জন্য আপনি কিছুই করেন নাই। যেই পার্টির ভোট কেন্দ্রে শক্তি বেশি থাকবে ওই ডমিনেট করবে, বাকিরা কিচ্ছু করতে পারবে না। পুলিশ বসে থাকবে। 6 মাস কি কম সময় নাকি? কি করেছেন বলেন? পুলিশের ব্যাপারে মিনিমাম কিছু করেছেন যে আমি এরকম দেখছি না। শেষ পর্যন্ত ওই থোড়বড়ি খাড়াবড়ি তোর যা আছে ওই দিয়েই করতে চাইবে। নবগঠিত রাজনৈতিক দলকে স্বাগত জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, নতুন রাজনৈতিক দল আসলে রাজনীতির চর্চা বাড়ে, তবে রাজনীতির নামে কুচর্চা করার বিষয়েও সতর্ক করেন তিনি। রাজনীতির চর্চা যত বাড়বে তত ঠিক, কিন্তু সেই চর্চাটা যদি কুচর্চা হয় তখন কি হবে? ক্ষমতায় যাওয়ার পরে অ্যাজ এ কমিউনিটি ছাত্ররা রাজনীতি করছে, তারা মাঠে যখন যাবে তখন বাস্তবতা বুঝবে এবং এই বাস্তবতার সাথে অ্যাডজাস্ট করেই তাদেরকে রাজনীতি করতে হবে। তারা রাজনীতি করবে কিন্তু ছাত্র রাজনীতি বিরোধিতা করবে, তা তো হবে না। পতিত আওয়ামী লীগের সহসা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেন মান্না। একই সাথে আগামী নির্বাচনে তাদেরকে অংশ নিতে দেওয়ার বিপক্ষেও মত দেন তিনি। আমি ওদের ঘুরে আসতে পারবারই সম্ভাবনা দেখি না। ম্যাটেরিয়ালি এমন কিছু করতে হবে যেটা মানুষ একটু থমকে দাঁড়িয়ে মনে করে আচ্ছা দেখি তো তারা কি করে। মানুষ তাদের দিকে দৃষ্টি দিতেই রাজি না। সেন্টিমেন্ট মানুষের মধ্যে আছে, তারা ইনক্লুসিভ পদ্ধতিতে তাদেরকে আনা যাবে মনে করি না। মানে যদি গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো রেস্ট্রিকশন নাও দেওয়া হয়, তাদের প্রার্থীরা মানুষের কাছে আসতে পারবে না, মানুষের বিক্ষোভ এরকমই থাকবে। আপনাদের অবস্থানটা কি? তাদের কি নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত? ব্যক্তিগতভাবে দলগতভাবে মনে করি না, এটা বিশৃঙ্খলা বাড়াবে। রাজনীতিতে ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার জন্যই তিনি সারা জীবন কাজ করেছেন উল্লেখ করে ডাকসুর পরপর দুবারের নির্বাচিত ভিপি মাহমুদুর রহমান মান্না রাজনীতিতে গঠনমূলক বিরোধিতা থাকবে এবং সেটাই গণতন্ত্রের সৌন্দর্য বলেও মন্তব্য করেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী প্রফেসর ডক্টর শাহিদা রফিক আর নেই। রোববার ভোরে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ৭৭ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হঠাৎ করে রক্তচাপ কমে গেলে ডক্টর শাহিদা রফিককে আইসিইউতে ভর্তি করা হয়। পরে স্বাস্থ্যের আরও অবনতি হলে মৃত্যু হয় তার। ডক্টর শাহিদা রফিক এর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মরহুমের প্রথম জানাজা আজ বাদ জোহর ধানমন্ডির আইএসটি বিশ্ববিদ্যালয় ও দ্বিতীয় জানাজা বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। একসময়ে স্রোতস্বিনী চিত্রা, কিন্তু কালের আবর্তে রূপ ও যৌবন সবই হারিয়েছে এই নদী। এখন মৃতপ্রায় চিত্রা, এর বাঁকে বাঁকে অবৈধ দখল, সেই সঙ্গে দূষণে শেষ হয়ে যাওয়ার পথে নদীটি। দখলদারদের হাত থেকে চিত্রাকে রক্ষা করে বহমান নদীর নিজস্ব রূপ ফিরিয়ে দেওয়ার দাবি এলাকাবাসীর। নড়াইল প্রতিনিধি এম মুনির চৌধুরীর পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত। চিত্রা নাম শুনলেই মনে পড়ে তানভীর মোকাম্মেলের চিত্রা নদীর পাড়ে চলচ্চিত্রের নাম। এই নদীর তীরে বসেই ছবি আঁকতেন বরেণ্য শিল্পী এস.এম. সুলতান। নড়াইল শহরের বুক চিরে বয়ে যাওয়া নদীতে বর্ষাইলেই নৌকাবাইজ, জেলেদের দল ভেদে মাছ ধরা, কিন্তু দখল আর দূষণে সব এখন
চলে গেছে স্মৃতির পাতায়। দখলদাররা যেন গলা টিপে ধরেছে চিত্রাকে। ধীরে ধীরে সংকুচিত হচ্ছে নদী। চিত্রা নদী হচ্ছে আমাদের নড়াইলের প্রাণ। কিছু অসাধু লোকের কারণে আজকে এই চিত্রা নদী হুমকির সম্মুখীন। জলজ প্রাণী মাছ টাছ মরে সাফ হয়ে যাচ্ছে, এতে করে আমাদের এই চিত্রার কুলে বসবাসে অযোগ্য হয়ে যাচ্ছে। অতএব চিত্রাকে আমাদের সবাই বাঁচানো উচিত। প্রশাসনের জরিপে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে নড়াইল শহর এলাকাতেই নদী পার দখল করে আছে অর্ধশতাধিক জন। শনাক্ত হওয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও উচ্ছেদ নয়, এখনও বহাল তবিয়তে আছেন তারা। আগে রুই মাছ পাইছি, কাতলা মাছ পাইছি, বাইলে মাছ পাইছি, বাইন মাছ পাইছি, চিংড়া মাছ পাইছি, শর্টফুটি পাইছি, রায়েক পাইছি, আর এখন তা বলতে কিচ্ছু নাই। নদীতে আর কি সেখানে এই বাথরুমের থেকে শুরু করে যাতে ময়লা ড্রেনের পানি মানে সব নদীতে ফেলে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী অনেকেই সরকারি খাস জমি দেখিয়ে জমি দখল করে স্থায়ী নিবাস গড়েছে নদী পাড়েই। এছাড়া অসংখ্য বাড়ির পয়ঃনিষ্কাশনের পাইপ মিলেছে নদীতে। তবে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। অবৈধ দখলমুক্ত করার জন্য আমরা আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বকে আহ্বায়ক করে একটি সাব কমিটি গঠন করে দিয়েছি। তারা অবৈধ দখলদার শনাক্ত করবে। আপনি বলেছেন 4-5 বছর আগে যে লিস্ট ছিল, এখন 4-5 বছর পরে এই লিস্ট আরও বেড়েছে। নতুন করে আবার এই তালিকাটি প্রণয়ন করতে হবে। এনটিভি নিউজ ডেস্ক। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জাতিকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের কার্যক্রম উদ্বোধনকালে তিনি এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এরপর হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার জানান, এবার মোট ভোটার 12,37,32,274 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,33,61,615 এবং নারী ভোটার 6,03,69,665 জন। পরে ভোটার দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নির্বাচন কমিশন ভবনের সামনে থেকে পর্যটন অফিস পর্যন্ত গিয়ে আবার ফিরে আসে। তোমার আমার বাংলাদেশে ভোট দেব মিলেমিশে, এই প্রতিপাদ্য নিয়ে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন করেছে নির্বাচন কমিশন। প্রতি বছর 2রা মার্চ এই দিবসটি পালন করা হয়। আমাদের ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,37,32,274। তার মধ্যে পুরুষ হচ্ছে 6,63,61,615 আর মহিলা ভোটার হচ্ছে 6,03,69,665। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় এই প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। আজ প্রসিকিউশনের পক্ষ থেকে মামলা দায়ের করার পর আসামিদেরকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে ট্রাইব্যুনালে হাজির করার আবেদন করা হয়। পরে শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে আগামী 9 এপ্রিল গ্রেফতারকৃত 4 আসামিকে হাজির করার নির্দেশ দেয়। 4 আসামি হল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর শরীফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়টি তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশ, এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা সরাসরি গুলি এবং হামলার সাথে জড়িত বলে আবেদনে উল্লেখ করে প্রসিকিউশন। সেই ঘটনায় যারা আদালত সেই গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন, আগামী 9 এপ্রিল তাদেরকে এই ট্রাইব্যুনালে প্রডিউস করার জন্য নির্দেশ দিয়েছেন এবং এই মামলার নির্ধারিত তারিখ আগামী তারিখ হবে 9 এপ্রিল। যেহেতু আবু সাইদের ঘটনাটি তদন্ত প্রায় সমাপ্ত হয়ে গেছে, 9 এপ্রিলের মধ্যেই আমরা আশা করছি আবু সাইদের ঘটনার তদন্ত রিপোর্ট এই আদালতে দাখিল করা সম্ভব হবে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ দুদকের আপিলের শুনানির জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। দুদকের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে 2024 সালের 27 নভেম্বর চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাস দেন হাইকোর্ট। সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে বিচারপতি AKM আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। 2018 সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন ঢাকার বিশেষ আদালত। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া। বাংলাদেশে গণহত্যায় শেখ হাসিনার সরাসরি ভূমিকা ছিল তা নিয়ে আর কোনো দ্বিমত নেই মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এমন তথ্য উপাত্ত উপস্থাপন করে জাতিসংঘ তার বৈধতা দিয়েছে। মানবাধিকার লঙ্ঘনে সব ধরনের তরিকা অবলম্বন করেছে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার। সালাউদ্দিন আহমেদ বলেন, 15 বছরে মানবাধিকার বিনাশে রাজনীতিবিদ হিসেবে আওয়ামী লীগ ভূমিকা রেখেছে। সেই খুনি শেখ হাসিনা এখনও গণহত্যার জন্য অনুশোচনা করে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চায়নি। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সামনে রেখে গণতন্ত্র চর্চায় নতুন রাজনীতি করতে হবে। জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান সালাউদ্দিন আহমেদ। জাতিসংঘ দেশে গণহত্যার উপরে তথ্য অনুসন্ধান করেছেন, তদন্ত করেছেন। খুনি হিসাবে শেখ হাসিনাকে তারা স্বীকৃতি দিয়েছে। তার বিভিন্ন গণহত্যা, মানবাধিকার লঙ্ঘন এবং বিভিন্ন রকমের অপরাধের রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে, রাষ্ট্রীয় বাহিনী দিয়ে এবং রাষ্ট্রের নেতৃত্বে যা করা হয়েছে তার ডাটা ভিত্তিক সচিত্র প্রতিবেদন সেখানে আছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, 6টি সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে আগামী 2 সপ্তাহের মধ্যে বাস্তবায়নযোগ্য সুপারিশ মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। আজকে আমরা শেষ করব। এটা তো গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচনের সাথে যেটা সংশ্লিষ্ট এটা আপনি নিজেও জানেন স্যার। না, এটা গুরুত্বপূর্ণ, কিন্তু এটা আমরা প্রস্তাব করব, ক্যাবিনেটের মিটিংয়ে পুরো আলোচনা হবে, তারপর এটা দরকার হলে আপনাদের জানাবো। স্যার, যেমন জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আমি অনেকের মধ্যে একটা অসন্তোষ আছে। আমি সুনির্দিষ্ট কিছু বলবো না। আমাদের আশু করণীয় 2টা পর্যায়ে আমরা এখানে আলোচনা করার পরে আমরা উপদেষ্টা পরিষদে প্লেস করব। সেখানে আলাপ আলোচনার পর আপনাদের প্রতিটা জিনিস জানিয়ে দেওয়া হবে, কথা দিচ্ছি। সেটা কতদিন লাগবে? 2 উইকস, খুব বেশি হলে 2 উইকস। মানে 2 উইকস পরে যে ক্যাবিনেট সেখানে জি। শপথ নিয়েছেন নতুন নিয়োগ পাওয়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশন PSC 7 সদস্য। বেলা 11:15টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার জেনারেল ডক্টর আজিজ আহমেদ ভূঁইয়া। এর আগে গত 18 ফেব্রুয়ারি সংবিধানের 138(1) অনুচ্ছেদে দেয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেন। নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন ও অধ্যাপক আরফিনা ওসমান, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ডক্টর ATM ফরিদ উদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আনোয়ারুল ইসলাম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মুনির হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেহনাজ সরকার, পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাব্বির আহমেদ চৌধুরী। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রমজান শুরুর প্রথম দিনেও কমেনি বেগুন, শসা সহ লেবুর দাম। চাহিদা বেড়ে যাওয়ায় হঠাৎ করে এই 3 পণ্যের দাম পৌঁছেছে শতকের ঘরে। অন্যদিকে পর্যাপ্ত আমদানির পরও সরবরাহ ঘাটতির কারণে সয়াবিন তেলের সংকট কাটছে না। এছাড়া বাড়তি দামে মাছ ও মাংস কিনতে হচ্ছে ভোক্তাদের। তবে স্থিতিশীল রয়েছে ছোলা, খেজুর, চিনি সহ আলু ও পেঁয়াজের দাম। রিপোর্ট করছেন আরাফাত ইসলাম। সরকারি হিসাব অনুযায়ী রমজানে ভোজ্য তেলের চাহিদা 3 লাখ মেট্রিক টন। তার বিপরীতে 3,89,000 মেট্রিক টন সয়াবিন তেল আমদানি হলেও বাজারে সরবরাহ ঘাটতির কারণে সংকট কাটছে না।
কোম্পানি গোডাউনে সিন্ডিকেট করে রাইখা দিয়া মার্কেটে খুচরা বাজার মাল ছাড়তেছে না। আবার দোকান খালি, এখন আবার তেল দিচ্ছে না, পাইতেছি না। ওরা 1 মাসের উপরে তেল দিতে আছে না। 5 লিটার যেটার দাম বর্তমানে এই বাজারে বিক্রি হইতাছে 850 টাকা, কিন্তু মৌলভীবাজার আলারা বিক্রি করতেছে 950 টাকা। তবে ভোজ্য তেল নিয়ে অস্বস্তি থাকলেও ছোলা খেজুর সহ ইফতার সামগ্রীর দাম স্থিতিশীল রয়েছে। অন্যান্য বছর তো সবসময় রমজান আসলে আমাদের 10-20 টাকা পার কিলোতে দাম বাড়তো, এবার সব কিছুতে 10-20 টাকা করে কমছে, মার্কেট এবার স্থিতিশীল আছে। এদিকে রমজান শুরুর আগেই বেড়ে যাওয়া বেগুন, শসা ও লেবু বাড়তি দামেই বিক্রি হচ্ছে। আকার ভেদে লেবুর হালি 80 থেকে 100 টাকা, শসা 100 থেকে 120 এবং বেগুন 100 থেকে 130 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মনে করেন একটু বেশি দাম দিয়ে আনি, বেশি দাম দিয়ে বিক্রি, মাল শর্ট সেই আর বাজার বেশি, আমাকে বেশি এনে বিক্রি করতে হইলো। এছাড়া ব্রয়লার 210 ও দেশি মুরগির দাম 650 টাকা। তবে মাছের ক্ষেত্রে অন্যান্য সময়ের তুলনায় কেজিতে 100 টাকা পর্যন্ত বেশি দাম হাঁকছেন বিক্রেতারা। মাছ তো সংকট, মাছের আমদানি কম, ক্রেতাদের চাহিদা বেশি, যার কারণে মাল আমদানি কম হওয়ার কারণে মাছের দামটা একটু বাড়তি। বাজার পরিস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ভোক্তাদের। কাজকি মাছ 500 এই কিনলাম, হয়তো আগের থেকে একটু বেশি আর কি। প্রথম একটু কম বেশি মনে হচ্ছে, হয়তো 2-3 রোজা আসলে কমে যাবে আশা করি, তবে আগের তুলনায় অনেক ভালো। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। প্রশাসন ক্যাডার কর্তৃক বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদ ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করছেন ক্যাডার কর্মকর্তারা। রোববার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন বিসিএস এর 25টি ক্যাডার কর্মকর্তাদের সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। এর ফলে স্বাভাবিক কাজ বাধাগ্রস্ত হচ্ছে। কর্মবিরতির অংশ হিসেবে বিভিন্ন দফতরের সামনে কর্মকর্তাদের অবস্থান নিতে দেখা গেছে। সকাল 10:30 থেকে 11:30 পর্যন্ত কর্মকর্তারা নিজ নিজ দফতরের সামনে কালো ব্যাজ পরে ব্যানার সহ অবস্থান করেন। তবে হাসপাতাল, ফায়ার সার্ভিসে কর্মরত বিসিএস ক্যাডার কর্মকর্তারা জরুরি সেবা কার্যক্রমের জন্য এই কর্মবিরতির আওতার বাইরে ছিলেন। অবস্থান কর্মসূচি থেকে বলা হয়, আগামী 1 সপ্তাহের মধ্যে পক্ষপাত দুষ্ট এ আদেশ প্রত্যাহার না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সম্প্রতি ফেসবুকে লেখালেখির কারণে 25 ক্যাডারের 12 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। আমরা আরো কঠোর কর্মসূচি দিব এবং কর্মসূচি হবে রাষ্ট্রের বিরুদ্ধে নয়, সরকারের বিরুদ্ধে নয়, প্রশাসন ক্যাডারের বিরুদ্ধে। কারণ এইটা সবই করছে প্রশাসন ক্যাডার, তারা তাদের অ্যাগ্রেসিভ আচরণের মাধ্যমেই আমাদের উপরে বৈষম্য। এবং আপনারা দেখেন যে সকল অ্যাডমিন ক্যাডারের 100-র উপরে ব্যক্তি তারা অশালীন ভাষায় ফেসবুকে লেখালেখি করেছে, যার 22 জনের ডকুমেন্ট আমরা উপদেষ্টাদের কাছে দিয়েছি। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার থেকে খুব সামান্য লেখালেখির কারণে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের 12 জন ব্যক্তিকে সাময়িক বরখাস্ত করেছে, যেহেতু তারা ক্ষমতায় আছে। পবিত্র রমজান মাস উপলক্ষে বিশেষ মূল্য ছাড়ে ডাল, তেল, চিনি, মশলা, পানি, চা সহ 19টি পণ্য বিক্রি শুরু করেছে দেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী সিটি গ্রুপ। সকালে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এই বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। এ সময় দেশের অন্য শিল্প গোষ্ঠীকেও সুলভ মূল্যে নিত্যপণ্য বিক্রির আহ্বান জানান তিনি। সিটি গ্রুপের পক্ষ থেকে বলা হয়, প্রতিদিন 5টি ট্রাকে করে ঢাকা শহরের 15-20টি স্থানে এই বিক্রি কার্যক্রম চালাবেন তারা। 1 লিটার বোতলজাত সয়াবিন তেল বাজার মূল্য 175 টাকা হলেও তাদের ভ্রাম্যমাণ ট্রাকে তা পাওয়া যাবে 172 টাকায়। 122 টাকা কেজি দরের মসুর ডাল মিলবে 115 টাকায়। বিক্রয় স্থান ও পণ্যের পরিমাণ বৃদ্ধির পরিকল্পনা রয়েছে তাদের। অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে আচরণবিধি না মানলে নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অঙ্গীকার চান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ভোটার দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকালে কথা বলেন তিনি। 2019 সাল থেকে মার্চে দেশের ভোটার তালিকা প্রকাশ করে আসছে কমিশন। এরই অংশ হিসেবে দেশের ভোটার সংখ্যা প্রকাশ করল কমিশন। মোট 12 কোটি 37 লাখ ভোটারের মধ্যে পুরুষের সংখ্যা 6 কোটি 33 লাখ এবং নারী ভোটার 6 কোটি 3 লাখ। আপাত দৃষ্টিতে জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে হয়। আখেরে টিকা যায় না। যদি বলতে যে আপনারা কি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চান, তো বলতে যে চাই, তাহলে সই করেন, ডকুমেন্টে সই করেন যে নির্বাচনী আচরণবিধি মানবেন। আপনার দলের প্রার্থী যদি কোনো গুণমান করে আপনি দলীয়ভাবে অ্যাকশন নেবেন।
নাটোরে হত্যাসহ ১৩ মামলার পলাতক আসামি যুবলীগ নেতা শরীফুল ইসলাম কালিয়াকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। ৫ই আগস্টের একটি হত্যা মামলায় দুপুরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন জানিয়ে নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলামিনের আদালতে প্রেরণ করা হয়। শুনানির জন্য সোমবার দিন ধার্য করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে গতরাতে নাটোর সদর উপজেলার বড় হরিশপুর এলাকার একটি বিলের মধ্যে আত্মগোপনে থাকা অবস্থায় কালিয়াকে গ্রেফতার করে পুলিশ। কালিয়ার বিরুদ্ধে জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের উপর হামলা ও নির্যাতনের মামলা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখির কারণে ২৫ বিসিএস ক্যাডারের ১২ কর্মকর্তাকে দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে দেশের কয়েকটি জেলায় কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তারা। বরিশালের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের সামনে কালো ব্যাজ পরে ব্যানারসহ অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মবিরতির কারণে দিনভর জরুরি সেবা ছাড়া সব কার্যক্রম বন্ধ রেখেছে তারা। ওদিকে ব্রাহ্মণবাড়িয়া চুয়াডাঙ্গায় কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তারা। একসময় স্রোতস্বিনী চিত্রা, কিন্তু কালের আবর্তে রূপ ও যৌবন সবই হারিয়েছে নদী। এখন মৃতপ্রায় চিত্রা, এর বাঁকে বাঁকে অবৈধ দখল, সেই সঙ্গে দূষণে শেষ হয়ে যাওয়ার পথে নদীটি। দখলদারদের হাত থেকে চিত্রাকে রক্ষা করে বহমান নদী নিজস্ব রূপ ফিরিয়ে দেওয়ার দাবি এলাকাবাসীর। নড়াইল প্রতিনিধি এম মুনির চৌধুরীর পাঠানো রিপোর্টে বিস্তারিত। চিত্রা নাম শুনলেই মনে পড়ে তানভীর মোকাম্মেলের চিত্রা নদীর পারে চলচ্চিত্রের নাম। এই নদীর তীরে বসেই ছবি আঁকতেন বরেণ্য শিল্পী SM সুলতান। নড়াইল শহরের বুক চিরে বয়ে যাওয়া নদীতে বর্ষাইলেই নৌকাবাইজ, জেলেদের দলভেদে মাছ ধরা, কিন্তু দখল আর দূষণে সব এখন চলে গেছে স্মৃতির পাতায়। দখলদাররা যেন গলা টিপে ধরেছে চিত্রাকে, ধীরে ধীরে সংকুচিত হচ্ছে নদী। চিত্রা নদী হচ্ছে আমাদের নড়াইলের প্রাণ। কিছু অসাধু লোকের কারণে আজকে এই চিত্রা নদী হুমকির সম্মুখীন। জলজ প্রাণী মাছ টাছ মরে সাফ হয়ে যাচ্ছে, এতে করে আমাদের এই চিত্রার কুলে বসবাসে অযোগ্য হয়ে যাচ্ছে। অতএব চিত্রাকে আমাদের সবাই বাঁচানো উচিত। প্রশাসনের জরিপে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে নড়াইল শহর এলাকাতেই নদী পার দখল করে আছে অর্ধশতাধিক জন। শনাক্ত হওয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও উচ্ছেদ নয়, এখনও বহাল তবিয়তে আছেন তারা। আগে রুই মাছ পাইছি, কাতলা মাছ পাইছি, বাইলে মাছ পাইছি, বাইন মাছ পাইছি, চিংড়া মাছ পাইছি, শর্টফুটি পাইছি, রায়েক পাইছি, আর এখন তা বলতে কিচ্ছু নাই। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী অনেকেই সরকারি খাস জমি দেখিয়ে জমি দখল করে স্থায়ী নিবাস গড়েছে নদী পাড়েই। এছাড়া অসংখ্য বাড়ির পয়ঃনিষ্কাশনের পাইপ মিলেছে নদীতে। তবে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। অবৈধ দখলমুক্ত করার জন্য আমরা আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বকে আহ্বায়ক করে একটি সাব কমিটি গঠন করে দিয়েছি। তারা অবৈধ দখলদার শনাক্ত করবে। NTV নিউজ ডেস্ক। অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য আচরণবিধি না মানলে রাজনৈতিক দলগুলোকে নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার চান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। ভোটার দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সভায় একথা বলেন তিনি। নির্বাচন সুষ্ঠু না হলে কারো ওপর দায় দিয়ে পার পাওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। 2019 সাল থেকে মার্চে দেশের ভোটার তালিকা প্রকাশ করে আসছে কমিশন। এরই অংশ হিসেবে দেশের মোট ভোটার সংখ্যা প্রকাশ করা হলো। মোট 12,37 লাখ ভোটারের মধ্যে পুরুষদের সংখ্যা 6,33 লাখ এবং নারী ভোটার সংখ্যা 6,03 লাখ। অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, কোটি মানুষের আস্থার প্রতিদান দিতে নিরপেক্ষ ভোটের আয়োজনে তারা অঙ্গীকারাবদ্ধ। তবে এক্ষেত্রে দলগুলোরও দায় থাকে। ভোট সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে হয়। আখেরে টিকা যায় না। যদি বলতে যে আপনারা কি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চান, তো বলতে যে চাই, তাহলে সই করেন, ডকুমেন্টে সই করেন যে নির্বাচনী আচরণবিধি মানবেন। আপনার দলের প্রার্থী যদি কোনো গোলমাল করে আপনি দলীয়ভাবে অ্যাকশন নেবেন। পরে দুজন কমিশনার বলেন, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনে তারা সব ধরনের ব্যবস্থাই নেবেন। আমরা খোলা মাঠে আয়োজন করব এবং এই সংস্কারটা আমি করতে চাই। সবাই সংস্কার করবে, আমরা কেন করব না? গতানুগতিক ধারায় আমরা ওরকম বদ্ধ করে করব না, আমরা খোলা মাঠে করতে চাই।
সকল দলের অংশগ্রহণ হলেই পার্টিসিপেটেড হয়। আমি আরেকটু এক লাইন বাড়িয়ে বলি যে জনগণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটাই বোধহয় পার্টিসিপেটরি ইলেকশনের অন্যতম প্রধান নিয়ম। কমিশনার আনোয়ারুল ইসলাম সতর্ক করে বলেন, শুধু কারো উপর দায় দিয়ে খারাপ নির্বাচন অনুষ্ঠানের দায় থেকে মুক্ত হওয়া যাবে না। যদি সঠিক না হয়ে থাকে, যদি ভালো না হয়ে থাকে, এর দায় কাউকে না কাউকে নিতে হবে। যেহেতু নির্বাচন কমিশন একটি স্বাধীন কমিশন, সাংবিধানিক প্রতিষ্ঠান, আমি মনে করি এর কোনো দায় বা নির্বাচন কমিশনের। জুনে ভোটার তালিকা চূড়ান্ত হবে বলে জানিয়েছে কমিশন। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। প্রত্যাশিত দেশ গড়ে তুলতে দেশের ওলামা মাশায়েখদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত থাকার বিষয়ে সাধারণ মানুষকে উৎসাহিত করার আহ্বানও জানান তিনি। অন্যদিকে বিএনপি নেতারা বলেছেন, একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচনকে পেছানোর পায়তারা করছে। মেজবাহ হাসানের রিপোর্ট। পবিত্র রমজানের প্রথম দিনেই দেশের আলেম, উলামা, মাশায়েখ ও এতিমদের সাথে ইফতারের আয়োজন করে বিএনপি। রমজান আপনাদের জন্য শুভ হোক। রাজধানীর লেডিস ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সুন্দর সমাজ গড়তে এগিয়ে আসতে হবে ওলামা মাশায়েখদের। সৎ কাজের জন্য উৎসাহ দেওয়া এবং অসৎ কাজে নিরুৎসাহিত করা। আমাদের যে প্রত্যাশিত সমাজ, আমাদের যে প্রত্যাশিত দেশ, এরকম একটি সমাজ এবং দেশ ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে গড়ে তুলতে সক্ষম হব। আমরা চিন্তা করে দেখতে পারি কিনা, আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা। ইফতার মাহফিলে বিএনপি নেতারা বলেন, জাতির মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে একটি মহল। সেকেন্ড রিপাবলিক কি বলে আমি বুঝি নাই, আপনারা বুঝেছেন কি জানি না। অর্থাৎ একটা উছিলা ধরে একটা বিশেষ উছিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। দয়া করে আপনারা। এর আগে জাতীয় প্রেস ক্লাবে বেসরকারি প্রতিষ্ঠান মানবাধিকার সংস্থার আলোচনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি যাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব না পায় সেজন্য তৎপর অনেকেই। এখন অনেকেই বলে যে ওনারা শুধু নির্বাচন করছেন এবং সংস্কার ছাড়া নির্বাচন। সংস্কার তো আমরা চাই, যত দিন যাচ্ছে তাতে আমাদের মনে হচ্ছে যেন গণতন্ত্র উত্তরণের এই যে যাত্রাপথ, এইটাকে যেন আরও বেশি দীর্ঘায়িত করা যায়, সেই জন্য কিছু কিছু কৌশল প্রণয়ন করা হচ্ছে, সেটা থেকে যেন আমরা বিরত থাকি। অবিলম্বে নির্বাচনের আয়োজনের তাগিদ দেন বিএনপি নেতারা। সেই জন্য আমরা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি ও কার্বন মার্কেট বড় বিনিয়োগ আকৃষ্ট করতে পারে বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানিয়েছেন সফররত নরওয়ের জ্বালানি বিশেষজ্ঞরা। নরওয়ের সাবেক উন্নয়ন এবং পরিবেশ মন্ত্রী এরিক সলহেইমের নেতৃত্বে একটি উন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে একথা জানান। প্রতিনিধি দলটি বাংলাদেশে ক্ষুদ্র আকারের সৌরবিদ্যুৎ কেন্দ্র, কার্বন মার্কেট এবং কৃষি বনায়নে বিনিয়োগের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি নেপালে জলবিদ্যুৎ বিনিয়োগ সম্ভাবনার যৌথ অনুসন্ধানেরও আগ্রহ দেখান। কারণ বাংলাদেশ আগামী বছরগুলোতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর দিকে মনোযোগ দিচ্ছে। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে এসব দ্রুত বিকাশমান খাতে বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে প্রস্তুত। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে, যেখানে শেখ হাসিনাকে প্রধান আসামি করে 2 পুলিশ সদস্য সহ আরও 4 জনের নাম উল্লেখ করা হয়েছে। আজ প্রসিকিউশনের পক্ষ থেকে মামলা দায়েরের পর আসামিদেরকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে ট্রাইব্যুনালে হাজির করার আবেদন করা হয়। পরে শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে আগামী 9 এপ্রিল গ্রেফতারকৃত 4 আসামিকে হাজির করার নির্দেশ দেয়। হাসান জাবেদের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 16 জুলাই বুক চিতিয়ে পুলিশের সামনে দাঁড়িয়েছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। পুলিশের বুলেটে লুটিয়ে পড়েন তিনি।
সেই জুলাই আগস্ট অভ্যুত্থানে তিনি প্রথম শহীদ হন। তারপরই আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। কোনো বুলেট কামান আন্দোলনকারীদের নিবৃত করতে পারেনি। শেষ পর্যন্ত আন্দোলনের মুখে বিদায় নিতে বাধ্য হয় তৎকালীন স্বৈরাচার সরকার। কিন্তু সেই হত্যায় এই প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়। আদালত সেই গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন। আগামী 9 এপ্রিল তাদেরকে এই ট্রাইব্যুনালে প্রডিউস করার জন্য নির্দেশ দিয়েছেন এবং এই মামলার নির্ধারিত তারিখ আগামী তারিখ হবে 9 এপ্রিল। যেহেতু আবু সাঈদের ঘটনাটি তদন্ত প্রায় সমাপ্ত হয়ে গেছে, 9 এপ্রিলের মধ্যেই আমরা আশা করছি আবু সাঈদের ঘটনার তদন্ত রিপোর্ট এই আদালতে দাখিল করা সম্ভব হবে। এই মামলার 4 আসামি ইতোমধ্যে অন্য মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন। তারা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর শরীফুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমরান চৌধুরী আকাশ, এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা সরাসরি গুলি এবং হামলার সাথে জড়িত ছিল বলে ট্রাইব্যুনালে উল্লেখ করে প্রসিকিউশন। এখন পর্যন্ত আমরা 4 জনকে এই মামলার অভিযুক্ত হিসাবে আজকে কোর্টের কাছ থেকে আদেশ পেয়েছি। এই 4 জন সরাসরি সম্পৃক্ত, 2 জন তো গুলি করেছে বুকে, আর 2 জন হামলা করেছে, মিছিলে হামলা করেছে, লাঠিসোঁটা নিয়ে হামলা করেছে। প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্বয়ং এই হামলার সাথে জড়িত ছিল। সাঈদ হত্যা মামলায় মোট কতজন আসামি তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে জানান চিফ প্রসিকিউটর। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক সাইফুল আলমের বাসা থেকে 2,45,00,000 টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গত 27শে ফেব্রুয়ারি দুদকের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে ওই টাকা উদ্ধার করেন। বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত 27শে ফেব্রুয়ারি সাইফুল আলমের ক্যান্টনমেন্টের বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যৌথ বাহিনীর উপস্থিতিতে ওই টাকা জব্দ করা হয়। নগদ এই টাকা আদালতে দাখিল করা হবে বলেও জানান তিনি। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। এর আগে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের সদস্যদের জন্য সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য কোটা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন অফিস আদেশে বলা হয়েছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আগের নীতিমালায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য 5% কোটা ছিল। এখন এই 5%-এর মধ্যে জুলাই গণ অভ্যুত্থান 2024-এ আহত ও শহীদ পরিবারের সদস্যরাও যুক্ত হবেন। সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং জুলাই গণ অভ্যুত্থান 2024-এ আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য 5% আসন সংরক্ষিত থাকবে। দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে গ্র্যান্ড প্রিন্স রেস্টুরেন্টে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান। জামায়াতের আমির বলেন, জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা ছিল, তবে তেমনটি হয়নি। তারপরও যে হামলার ঘটনা ঘটেছে তার 90% রাজনৈতিক। তিনি বলেন, জামায়াতে ইসলামী দেশের 1 ভাগ সংঘাত সমর্থন করে না। শেখ হাসিনা সরকারের সময়ের সম্পর্কে শফিকুর রহমান বলেন, তখন সমাজের মন্দ লোকেরা ঘুরে বেরিয়েছে আর আলেম ওলামারা জেলে থেকেছে। দফায় দফায় আলেম ওলামা দিয়ে বাংলাদেশের জেলকে পূর্ণ করা হয়েছে। চুর, বাটপার, লুঠেরা তারা বুক ফুলে দাপিয়ে বেড়াতো বাংলাদেশের রাজপথে। যা হতে পারত, আল্লাহু আকবার, তার কিছুই হয়নি। তারপরেও চিটাপুটা যা হয়েছে তার 99% কারণ হচ্ছে রাজনৈতিক, এটা ধর্মীয় নয়। এই 1% যেটা হয়েছে ওইটাও আমরা সমর্থন করি না। আইন কারণ নিজের হাতে তুলে নেওয়া সঠিক নয়, তাহলে সমাজে কোনো শৃঙ্খলা ফিরে আসবে না। রাজধানীবাসীর অন্যতম পছন্দ চকবাজারের ইফতার। প্রথম রোজায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে কেউ না কেউ এসেছে চকবাজারে ইফতারি কিনতে। প্রজন্মের পর প্রজন্ম এখানে ইফতারির পসরা সাজিয়ে বসা বিক্রেতারা এবারও মুখরোচক সব খাবার নিয়ে বসেছেন। ভেজালমুক্ত খাবার বিক্রির আশ্বাস বিক্রেতাদের। আবির আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। চিরচেনা সেই চকবাজার।
রমজানের প্রথম দিন দুপুরের পর থেকেই এখানে বসতে শুরু হয় অস্থায়ী খাবারের দোকান। সময়ের সাথে সাথে মানুষের জটলা বাড়ে। ইফতার সামগ্রীর এত আয়োজন, নতুনত্ব আর কোথাও বোধহয় নেই। পুরানো ঢাকা ছাড়াও যানজট উপেক্ষা করে দূর দূরান্ত থেকেও আসেন ক্রেতারা। সিলেট থেকে আসি, এই চকবাজারের ইফতারের অনেক সুনাম শুনছি, ওইটা দেখার জন্য এবং ওইখান থেকে ইফতারের জন্য কিছু সামগ্রী নেওয়ার জন্য। বরাবরই খুবই ঐতিহ্যবাহী এই যে পুরান ঢাকা চকবাজারের খাবার। আমরা ফ্যামিলি নিয়ে প্রত্যেক বছরই আসি, আজকে প্রথম রোজা, সবকিছু টাটকা পাওয়া যাবে এই উদ্দেশ্যে আসছি। কোয়েল পাখি, তারপর মনে করেন টিকা, শিক কাবাব, তারপর ওই যে পারাটা, এইগুলো নিতে আসছি। প্রথম দিনে ক্রেতাদের যে সাড়া পেয়েছেন তাতে বড় পরিসরে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। সামনে আরো একদিনের মধ্যে আরো ভালো কোনো কিছু দেওয়ার, রোজদারদেরকে আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। এর মধ্যে জালি কাবাব আছে, টিকা কাবাব আছে, ছুটি কাবাব আছে, কোয়েল পাখি আছে, তারপর মুরগি সাসলিট, গরু সাসলিট, হাঁস আছে। সেটা আমরা ৭৮ বছর ধরে বাপদাদারা করেছো। বাপদাদার মুখে শুনছি তাদের আগে থেকে নাকি বিক্রি করতেছে, তাদের বাপদাদারা বিক্রি করছে। তবে নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রভাব স্পষ্ট এখানেও। প্রতিটি ইফতার আইটেমের দাম আগের চেয়ে বেশ চড়া। পুরানো অনেক দোকানে দাম খুব বেশি না বাড়লেও কমিয়েছেন পরিমাণ। চকবাজারের এই ঐতিহ্যবাহী ইফতারি শুধু রাজধানীতেই নয়, সারা দেশে এর ব্যাপক সুনাম রয়েছে। তাই ঐতিহ্য ঠিক রাখতে স্বাদ ও গুণগত মান ঠিক রাখার আহ্বান ভোজন রসিকদের। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। ইতিহাস নির্মাতাদের সব ধরনের রাজনীতির ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে ঐতিহাসিক বটতলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন দিবসের আলোচনায় তিনি এ আহ্বান জানান। দেশের অভ্যুদয়ের স্মৃতি বিজড়িত দিবসগুলো নিয়মিত পালন করা হবে বলেও জানান তিনি। বলেন, এর মধ্যে দিয়ে সব ধরনের ষড়যন্ত্র ও বিভাজন ঠেকানো যাবে। শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী ডাকসুর তৎকালীন ভিপি আ.স.ম. আব্দুর রব। পবিত্র মাহে রমজানের প্রথম রোজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণ ইফতার কর্মসূচি করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এতে কয়েকশো শিক্ষার্থী অংশ নেন। ইফতারের আগে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা হামদ ও নাথ পরিবেশন সহ ২৪ শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্র সংসদের নেতারা বলেন, বিগত ফ্যাসিবাদী শাসন আমলে ইফতারের মতো ধর্মীয় আয়োজনও বাধা দেওয়া হয়েছে। এখন থেকে উন্মুক্ত পরিবেশে সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান তারা। একই সঙ্গে গণ ইফতারের মধ্য দিয়ে সম্প্রীতি প্রতিষ্ঠার প্রত্যাশা করেন ধর্মীয় নেতারা। গৃহস্থালী পণ্যের রপ্তানি বাড়াতে চীনের হাইতিয়ান গ্রুপের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশি শিল্প গ্রুপ আরএফএল। রাজধানীর একটি হোটেলে চীন থেকে উন্নতমানের যন্ত্রপাতি আমদানি করতে প্রতিষ্ঠান দুটোর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর.এন. পাল এবং হাইতিয়ান গ্রুপের ভাইস প্রেসিডেন্ট জিয়াং লিনফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। বিশ্ববাজারে আরএফএল এর প্লাস্টিক গৃহস্থালী পণ্য আরও বিস্তৃত করতে এবং রপ্তানির সুযোগ বাড়াতে প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে আরএফএল। বিনিয়োগকৃত এই অর্থ রপ্তানিমুখী নতুন কারখানার যন্ত্রপাতি এবং ভবন নির্মাণে ব্যবহার করা হবে। নিজস্ব অর্থ এবং ব্যাংক ঋণের মাধ্যমে এই অর্থের সংস্থান করা হবে। অনিশ্চয়তা কাটল লিটন দাসকে নিয়ে। জাতীয় দলের ডানহাতি এই ব্যাটার খেলবেন গুলশান ক্লাবের হয়ে, যার কাউন্সিলর মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। এদিকে দীর্ঘ একটা সময় শিরোপার স্বাদ না পাওয়া মোহামেডানের আক্ষেপ ঘোচাতে চান তিনি। নিলয় মজুমদারের রিপোর্ট। বেশি পারিশ্রমিক চাওয়ায় দলবিহীন ছিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার লিটন দাস। সকল জল্পনা কল্পনা শেষে গুলশান ক্লাবে খেলবেন এই ব্যাটার, যার কাউন্সিলর তামিম ইকবাল ও কোচ হিসাবে দায়িত্ব পালন করছেন খালেদ মাহমুদ সুজন। নবাগত এই দলকে চলতি আসরের নেতৃত্ব দিচ্ছেন এশিয়া কাপ জয়ী যুব অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তরুণ খেলোয়াড়দের নিয়ে সাজানো এই দলে লিটনের অন্তর্ভুক্তি ইতিবাচক হিসেবে দেখছেন তামিম ইকবাল। লিটন দাস দল পেয়েছে, আমরা গুলশানে সে খেলবে। সো মুস্তাফিজেরটা আমি জানি না, বাট ইট ইজ ভেরি আনফর্চুনেট যদি এরকম হয়ে থাকে, বিকজ আপনার এরা প্রমিনেন্ট ন্যাশনাল টিম প্লেয়ার্স, আর এদের অবশ্যই এই টুর্নামেন্ট খেলা উচিত। আবাহনীর 17টি শিরোপার পর দ্বিতীয় সর্বোচ্চ 9টি শিরোপা মোহামেডানের। অবশ্য লিস্টে মর্যাদা পাওয়ার পর এখনো ঢাকা লিগ জয়ের স্বাদ পায়নি মোহামেডান। এবার সে আক্ষেপ ঘোচাতে চান তামিম।
অবশ্যই আমার কাছে মনে হয় লাস্ট টাইম মডার্ন যখন চ্যাম্পিয়ন হয়েছে তখন আমি ছিলাম, আর এটা বেশ 2010 সালের দিকে মনে খুব সম্ভব, আর পরে 10-এর দিকে মনে খুব সম্ভব। তারপরে আরও একবার খেলা হয়েছে আমার মডার্নে, বাট হ্যাঁ আশা করি এই লক্ষ্যটা আমরা যখন অ্যাচিভ করতে পারি এটা আমাদের নিজেদের জন্য ভালো লাগবে, প্লাস দিস ক্লাব ডিজার্ভস দিস। এত বড় একটা ক্লাব বাট এত বছর ধরে চ্যাম্পিয়ন না হয় ইটস নট এ গ্রেট থিং। সো আমার কাছে মনে হয় এবার যারা এই ক্লাবের কর্মকর্তারা আছেন তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছেন একটা ভালো টিম করে তোলার। সোমবার গুলশানের বিপক্ষে খেলতে নামবে মোহামেডান, মিরপুরে আবাহনী খেলবে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ও প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ রূপগঞ্জ টাইগার্স। লীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।